হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ প্রায় 4 সপ্তাহ পরে নতুন ভিডিও বানাতে বসলাম। গত 4 সপ্তাহে বেশ ভালো বলিউড এবং সাউথের সুন্দর সুন্দর সিনেমা রিলিজ হয়েছে, আবার বেশ কিছু বাজে সিনেমা রিলিজ হয়েছে। তো আমরা গল্প করব যে সমস্ত ভালো সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে থেকে একটা সিনেমাকে চুজ করে। তো আমি যে সিনেমাটাকে আজকে চুজ করেছি তোমাদের সাথে গল্প করার জন্য, সেই সিনেমাটার নাম হচ্ছে পুষ্পা 2। পুষ্পা 2 একটা প্যান ইন্ডিয়ান সিনেমা এবং পুষ্পা 2 একটা বহু প্রতীক্ষিত সিনেমা। অলমোস্ট ভারতবর্ষের প্রায় 90 to 95% অডিয়েন্সই কিন্তু এখন প্যান ইন্ডিয়ার থ্রু দিয়ে অন্য স্টেটের সিনেমা দেখে। যেমন আমরা কলকাতায় বসে কয়েক বছর আগে পর্যন্ত শুধুমাত্র নর্থ ইন্ডিয়া অথবা বলিউডের সিনেমাকেই দেখতে পেতাম, যেহেতু আমরা শুধুমাত্র হিন্দি ভাষাটাকেই পরিষ্কারভাবে বুঝতে পারি। সেই অসুবিধাটাকে দূর করে দিয়েছে, 100% দূর করে দিয়েছে প্যান ইন্ডিয়া সুবিধা। প্যান ইন্ডিয়ার মাধ্যমে এখন আমরা সমস্ত সিনেমাকেই দেখতে পাচ্ছি। বিশেষ করে সাউথের সিনেমা তো এখন বলিউডের থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সর্বভারতে। তো আজকে আমি যে এমনই একটা সিনেমা নিয়ে গল্প করবো তোমাদের সাথে, যেটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে পুষ্পা 2। পুষ্পা 2 দ্য রুল। পুষ্পা 2 অ্যাকচুয়ালি পুষ্পা 1 এর সিকুয়েল। পুষ্পা 1 দ্য রাইজ সিনেমাটি আজ থেকে 3 বছর আগে রিলিজ হয়েছিল, এবং পুষ্পা 1 যখন রিলিজ হয়েছিল তখন সিনেমাটাতে হিন্টস মতো দেওয়া ছিল যে এই সিনেমাটার সেকেন্ড পার্ট আসবে, এবং সেকেন্ড পার্ট বানাতে ডিরেক্টর প্রডিউসার বেশ যথেষ্ট সময় নিয়েছে, প্রায় 3 বছর টাইম নিয়েছে। এবং 3 বছর টাইম নিয়ে তারা আমাদের সামনে যে সিনেমাটাকে প্রেজেন্ট করেছে, সেই সিনেমাটাকে দেখে কিন্তু আমার মনে হয়েছে যে হ্যাঁ, এই সিনেমাটা বানাতে মিনিমাম 2 থেকে 2.5 বছর টাইম লাগে। আর সিনেমার বাকি কাজকর্ম করতে তো 1 বছর টাইম লাগবে, সেখানে 3 বছর টাইমটাকে আনজাস্টিফাইড করার মতো কোনো ব্যাপার নেই। তো চলো আমরা সরাসরি পুষ্পা 2 রিভিউ এবং এক্সপ্লেনেশনে চলে যাই এবং বোঝার চেষ্টা করি সিনেমাটা কতটা ভালো হয়েছে এবং সিনেমাটা কতটা দর্শক জনপ্রিয়তা পেতে পারে। পুষ্পা 2 কাহিনী শুরু করার আগে পুষ্পা 1 এর সামান্য একটু হিন্ট দিয়ে দেওয়া দরকার, যেখানে আমরা দেখেছিলাম পুষ্পা রাজ অর্থাৎ আল্লু অর্জুন কিভাবে সামান্য একজন মজদুর থেকে একজন চন্দন কাঠের বড় ব্যবসায়ী হয়ে উঠেছে। সে কিভাবে চন্দন কাঠের ব্যবসাটাকে সিনুর থেকে ছিনিয়ে নিয়েছিল এবং লোকাল এমএলএ সীতাপ্পার সাহায্যে সে কিভাবে বড় লেভেলে পৌঁছে গেছে। পুষ্পা 1 এ আমরা দেখেছিলাম যে পুষ্পা রাজ তার চন্দন কাঠের ব্যবসাটাকে মাঝখানে সমস্ত দালালকে বাইপাস করে সরাসরি চেন্নাইতে মেন বিজনেসম্যানের কাছে নিয়ে এসেছে, যার নাম মুরগন, এবং সেখান থেকে তারা প্ল্যান করছে যে সরাসরি এই বিজনেসটাকে তারা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবে এবং সেটা চীন কিংবা জাপানের সাথে টাই আপ করবে। তো পুষ্পা 2 গল্প ঠিক এখান থেকে শুরু হয়। সেখানে আমরা দেখতে পাই পুষ্পা রাজ তার কনসাইনমেন্ট দিয়ে চলে এসেছে জাপানে, এবং জাপানে এসে সে একটা রীতিমতো বিপদের মধ্যে পড়ে গেছে। সে নিজে এবং তার কনসাইনমেন্ট ধরা গিয়েছে জাপানের কোনো একজন বড় মাফিয়ার কাছে। কিন্তু সে তো পুষ্পা রাজ, সে তো কখনো কারোর কাছে মাথা নত করবে না। তার বিখ্যাত ডায়লগ ঝুঁকে গানাই সেলা। তো সে তাদের সাথে লড়াই করছে, এবং লড়াইয়ের একটা পর্যায়ে আমরা এটা দেখতে পাই যে তার হাতে একটা গুলি লাগে এবং সে সমুদ্রের মধ্যে পড়ে যায়। এই সিনটার পরে কাহিনী চলে আসে ফ্ল্যাশব্যাকে। ফ্ল্যাশব্যাকে তখন পুষ্পা 2 এর মেন কাহিনী শুরু হয়। পুষ্পা 2 দ্য রুল সিনেমাটার দৈর্ঘ্য প্রায় 3.5 ঘন্টা। তো 3.5 ঘন্টা সিনেমার কাহিনী যদি আমি এখন বলতে যাই তোমাদেরকে, সেখানে আমার মোটামুটি 1 ঘন্টা টাইম লেগে যেতে পারে। তো আমি চেষ্টা করবো এখন সিনেমার সারাংশটা তোমাদেরকে বুঝিয়ে দিতে, এবং তার থেকে যদি তোমরা ইন্টারেস্ট পাও আমি রিকোয়েস্ট করবো তোমরা এই সিনেমাটাকে থিয়েটারে গিয়ে দেখো। তো পুষ্পা 2 তে যেটা হয়েছে, পুষ্পা 2 এর কাহিনীটা মোটামুটি 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। তো চলো শুরু করা যাক সেগমেন্টগুলো কিভাবে সিনেমাতে দেখানো হয়েছে, সেটা আমি অল্প কথায় বলার চেষ্টা করি। আমরা আগেই দেখেছি পুষ্পা এবং তার মা কিন্তু তার বাবার দ্বিতীয় পক্ষ। তার কারণে পুষ্পার বাবার যে প্রথম পক্ষের স্ত্রী এবং তার যে 2 সন্তান আছে, অর্থাৎ পুষ্পার যে 2টো সৎ ভাই আছে, তারা কখনোই পুষ্পাকে এবং তার মাকে অ্যাকসেপ্ট করে নেয়। এবং এই জন্য আমরা প্রথম পার্টেও দেখেছি যে তার পুষ্পা এবং তার মাকে সবসময় অপমানিত হতে হতো, এবং আমরা সেকেন্ড পার্টেও এটা দেখতে পাবো যে পুষ্পা এবং তার মাকে বিভিন্ন জায়গায় অপমানিত হতে হয়। পুষ্পার সাথে পুষ্পার সৎ ভাইদের সম্পর্ক ভালো না থাকলেও তার বড় ভাইয়ের যে মেয়ে, সে কিন্তু পুষ্পাকে যথেষ্ট সম্মান করে, এবং যখনই তার পুষ্পার সাথে দেখা হয় সে তাকে চাচা চাচা বলে ডাকে। কিন্তু পুষ্পা কখনোই তার ডাকে সাড়া দেয় না। অবশ্য সে কখনো কিন্তু তাকে কোনো রকম অসম্মানজনক কথাও বলে না। পুষ্পার মধ্যে একটা মানসিক যন্ত্রণা রয়েছে যে তার বাবার পিতৃ পরিচয়টাকে ক্যারি করতে পারছে না, কারণ সে তার বাবার প্রথম পক্ষ থেকে কোনো রকম পারমিশন পায়নি। যদিও সে সবাইকে তার পিতৃ পরিচয় দেয়, কিন্তু সমাজের সবাই, গ্রামের সবাই তাকে অবৈধ সন্তান বলে অভিহিত করে। সিনেমার একটা পর্যায়ে আমরা দেখতে পাবো পুষ্পার ভাইয়ের মেয়ে একটা সময় একটা বিপদে পড়বে একটা মেলার মধ্যে। সেখানে পুষ্পা তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাবে, কিন্তু তারপরেও পুষ্পার বড় ভাই তাকে অ্যাকসেপ্ট করে নেবে না, পুষ্পার সাথে তারপরেও দুর্ব্যবহার করবে। সেখানে আমরা দেখতে পাবো পুষ্পার বউ অর্থাৎ শিবল্লী, যে চরিত্রে রশ্মিকা মন্দানাকে আমরা দেখতে পেয়েছি, সে তার বড় ভাই এবং তার ফ্যামিলিকে যথেষ্ট কথা শোনাবে, তারপরে পুষ্পাকে সেখান থেকে নিয়ে চলে আসবে। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে পুষ্পার ভাইয়ের মেয়েকে যারা ডিস্টার্ব করছিল তারা অ্যাকচুয়ালি ছিল মিনিস্টারের ভাইয়ের ছেলে। তো পুষ্পার ভাইয়ের মেয়েকে বাঁচানোর পরে পুষ্পা যখন সেখান থেকে চলে আসে, তখন পুষ্পার ভাই অর্থাৎ পুষ্পার সৎ ভাই তার মেয়েকে ডিস্টার্ব করার কারণে সেই সমস্ত ছেলেকে মাথা ন্যাড়া করিয়ে গাদায় চড়িয়ে সেখান থেকে বের করিয়ে দেবে। অবশ্য সে যে মিনিস্টারের ভাইয়ের ছেলে এই কথাটা পুষ্পার বড় ভাই জানতো না সেই মুহূর্তে। এরপরে সিনেমার একটা পর্যায়ে আমরা দেখতে পাবো যে পুষ্পার ভাইয়ের মেয়েকে মিনিস্টারের ভাইয়ের ছেলে কম্পিউটার সেন্টার থেকে কিডন্যাপ করবে, তাদের কাছে 2 কোটি টাকা দাবি করবে, এবং পুষ্পার বড় ভাইকে বলবে যে গাধায় চড়ে মাথা মুড়িয়ে সারা গ্রাম ঘুরতে। তখন পুষ্পার ভাই বাধ্য হয়ে সাহায্য চাইতে আসবে পুষ্পার কাছে। পুষ্পা মুখে কিছু না বললেও সে তার ভাস্তির বিপদের কথা শুনে ঘরে বসে থাকতে পারবে না। সে
সে তার ভাইয়ের মেয়েকে বাঁচানোর জন্য তার সমস্ত লোকজনকে কাজে লাগিয়ে দেবে, এমনকি সে টিভি চ্যানেলে গিয়ে সরাসরি থ্রেট দেবে সেই সমস্ত ছেলের উদ্দেশ্যে যে যদি তার ভাইয়ের মেয়ে সুস্থ অবস্থায় ফিরে না আসে তাহলে তাদের সবাইকে সে কেটে রেখে দেবে। টিভিতে এই অ্যানাউন্সমেন্ট শোনার পরে মিনিস্টারের ভাইয়ের ছেলের আরো বেশি রাগ হয়ে যাবে, আর যেহেতু সে পুষ্পার হাতেই মার খেয়েছিল সেহেতু সে ডিমান্ড করবে যে ওই টাকা নিয়ে পুষ্পাকেই আসতে হবে এবং পুষ্পাকে একা আসতে হবে। পুষ্পা সেখানে আসবে, তারা পুষ্পাকে বেঁধে পুষ্পাকে মারার চেষ্টা করবে এবং পুষ্পার সামনেই পুষ্পার ভাইয়ের মেয়েকে অসম্মান করার চেষ্টা করবে। পুষ্পা সেখানে তাদের সবাইকে মেরে নিজের ভাইয়ের মেয়েকে বাঁচিয়ে নিয়ে চলে আসবে। নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মিনিস্টারের ভাই সেখানে পুষ্পার ভাইয়ের মেয়ের ক্ষতি করতে চাইবে এবং সেও পুষ্পার হাতে মারা পড়বে। নিজের ভাই এবং ভাইয়ের ছেলের মৃত্যুতে মিনিস্টার এতটাই রাগান্বিত হয়ে যাবে যে পুষ্পা এবং তার মধ্যে ডাইরেক্ট ক্লাস শুরু হয়ে যাবে। নিজের জীবন বিপন্ন করে নিজের ভাতিজিকে বাঁচানোর সুবাদে পুষ্পা এবং তার সৎ ভাইয়ের মধ্যে মিল হয়ে যাবে এবং তার ভাতিজির বিয়েতে সর্বপ্রথম বিয়ের কার্ডটা তার ভাই তার বাড়িতে দিয়ে যাবে এবং আমরা এটা দেখতে পাবো পুষ্পা তার ফ্যামিলি নিয়ে তার ভাতিজির বিয়েতে অংশগ্রহণ করবে। এবার আমরা চলে আসি দ্বিতীয় সেগমেন্টে। দ্বিতীয় সেগমেন্টে আমরা দেখতে পাবো শিবল্লির প্রতি পুষ্পার ভালোবাসা এবং একটা পলিটিক্যাল সেগমেন্ট, দুটোর মধ্যে ক্লাস। পুষ্পারাজ অর্থাৎ আল্লু অর্জুন কিনা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকে তার ওই শহরের সমস্ত ব্যক্তি ভয় পায়। সে এখন চন্দন কাঠ বিজনেসের মাথা। সমস্ত ডিলাররা যাদের কাছে পুষ্পা একসময় কাজ করতো তারা এখন পুষ্পার থেকে মাল নেয়। তারা পুষ্পাকে কিছু জিজ্ঞাসা না করে কাউকে মাল দেয় না। তো পুষ্পার সাথে এমএলএ সিতাপ্পার এখন খুবই ভালো সম্পর্ক। এমএলএ সিতাপ্পাকে পুষ্পা এতটাই ফান্ডিং করে যে এমএলএ পুষ্পার কথাই ওঠে এবং বসে। তো অবস্থায় আমরা দেখতে পাই যে এমএলএ পুষ্পাকে নিয়ে একদিন মন্ত্রীর সাথে দেখা করতে যায়। একজন মন্ত্রীর সাথে দেখা করতে যায় তখন পুষ্পার যে মিসেস অর্থাৎ শিবল্লি সে পুষ্পাকে বলে যে তুমি একটা মন্ত্রীর সাথে ছবি তুলে নিয়ে আসবে, সেই ছবিটাকে আমি আমার ঘরের মধ্যে টাঙিয়ে রাখবো এবং সেটা দেখে সবার সামনে তোমার সম্মান বাড়বে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে পুষ্পারাজ যাকে কিনা সবাই ভয় পায়, যাকে কিনা সবাই শুনিয়ে করে চলে, সে কিন্তু তার বইয়ের কথায় উঠে বসে। অর্থাৎ শিবল্লির কোনো কথা সে কখনোই মাটিতে পড়তে দেয় না। শিবল্লি মুখে যা বলে পুষ্পা সেটাকে অক্ষর অক্ষরে মেনে চলে। তো পুষ্পা মন্ত্রীর সাথে দেখা করতে যায়। মন্ত্রীর সাথে এমএলএ সিতাপ্পার আলাপ আলোচনার পরে পুষ্পা এমএলএ কে বলে যে মন্ত্রী মাসেকে বলো একটা ছবি তুলতে আমার সাথে। তো পুষ্পা যখন তার সাথে ছবি তুলতে যায় মন্ত্রী তখন সেটা সরাসরি ডিনাই করে। তখন মোটামুটি বুঝে যায় যে পুষ্পা ব্যাপারটা ভালো মনে নেয়নি। আর যেহেতু পুষ্পা বড়সড় ফান্ডিং করে পার্টিতে, তো এমএলএ পুষ্পাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তখন পুষ্পা বলে যে আমার বউ মিনিস্টারের সাথে ছবি চেয়েছে আমার ঘরে, সেটা আমি আমার বউকে দেব। তো এমএলএ তখন বলে তাহলে এখন কি করা যাবে? তখন পুষ্পা এমএলএ কে বলে যে আমি যত টাকা লাগে খরচ করব, আমি তোমাকে ইলেকশনে দাঁড় করিয়ে তোমাকে মিনিস্টার বানাবো। প্রথমে তো এমএলএ ব্যাপারটাকে ঠিকভাবে মেনে নিতে পারে না, সেভাবে পুষ্পার কথায় কোনো অযৌক্তিক কথা বলছে, কিন্তু সে পুষ্পার ডিটারমিনেশন এবং পুষ্পার পাস্ট হিস্টোরি থেকে সে মনে মনে ব্যাপারটা অ্যাকসেপ্ট করে। তারপরে সে দিল্লিতে যায়, দিল্লিতে গিয়ে চিফ মিনিস্টারের সাথে দেখা করে। চিফ মিনিস্টারের নাম মিস্টার প্রতাপ রেড্ডি। প্রতাপ রেড্ডির সাথে সে দেখা করে এবং সে বলে যে পুষ্পা তাকে 500 কোটি টাকা ফান্ড করবে তার পার্টিতে যদি তাকে মিনিস্টার বানিয়ে দেওয়া হয়। চিফ মিনিস্টার তখন এমএলএ কে বলে ঠিক আছে তুমি নিজেকে প্রিপেয়ার করো এবং পুষ্পাকে বলো ফান্ডের ব্যবস্থা করতে। ততক্ষণে এমএলএ এবং সিএম এর মধ্যে কথা হচ্ছে, ততক্ষণে পুষ্পা পৌঁছে যায় সিএম এর ভাইয়ের কাছে। সিএম এর ভাইয়ের কাছে গিয়ে সে 10 কোটি টাকা দিয়ে দেয় শুধুমাত্র সিএম এর কাছে ফোন করে পুষ্পার সাথে তার কথা বলে দেওয়ার জন্য। পুষ্পা সিএম এর সাথে কথা বলে এবং পুষ্পার সাথে যখন সিএম এর ফোনালাপ চলছে ঠিক সেই মুহূর্তেই পুষ্পার লোকেরা অলরেডি 50 কোটি টাকা নিয়ে সিএম এর কাছে পৌঁছে দেয়। সিএম তখন মোটামুটি বুঝে যায় যে এতদিনে যে পুষ্পার কথা সে শুনছে লোকে মুখে, সে কোনো ছোটখাটো ব্যক্তি নয়, তার হাতে অ্যাটলিস্ট পয়সার অনেক বড় ক্ষমতা আছে। এরপরে আমরা দেখতে পাই পুষ্পা একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের সাথে ডিল করে এবং তাকে বলে সে 2000 মেট্রিক টন চন্দন কাঠ তাকে সাপ্লাই করবে এবং যে চন্দন কাঠের দাম এখন 1.5 কোটি টাকা করে পার মেট্রিক টন, সেই চন্দন কাঠের দাম তাকে 2.5 কোটি টাকা দিতে হবে। বিজনেসম্যান প্রথমে ডিনাই করে এবং সে বলে যে সে পুষ্পার থেকে মাল নেবে না, সে অন্য ডিলারের থেকে মাল নেবে। পুষ্পা সেখানে বসেই তাকে বলে যে তুমি চেষ্টা করে দেখো। বিজনেসম্যান যতগুলো ডিলারকে মালের জন্য ফোন করে প্রত্যেকটা ডিলারের ফোন ঘুরে চলে আসে পুষ্পার কাছে এবং তারা পুষ্পার কাছ থেকে মাল নিতে চায়। সেই বিজনেসম্যান তখন সেখানে বসে বুঝতে পারে যে পুষ্পার পারমিশন ছাড়া ইন্ডিয়া থেকে 1 মেট্রিক টন চন্দন কাঠও সে বাইরে নিয়ে যেতে পারবে না। অতএব সে সেখানে বসে পুষ্পার অফার মেনে নেয়। সে পুষ্পাকে অর্ডার দেয় 2000 মেট্রিক টন চন্দন কাঠের এবং তার জন্য তার সাথে ডিল হয় 5000 কোটি টাকা এবং তার জন্য পুষ্পা তার থেকে 4900 কোটি টাকা নেয় এবং 100 কোটি টাকায় ওই বিজনেসম্যান যে হেলিকপ্টারে চলে এসেছিল সেই হেলিকপ্টার পুষ্পা তার থেকে কিনে নেয়। এভাবে পুষ্পা ফান্ডের ব্যবস্থা করে এবং এমএলএ সিতাপ্পাকে সে একটা সময় গিয়ে মিনিস্টার বানিয়ে দেয়। মিনিস্টার তখন আফসোস করতে থাকে যে সে যদি পুষ্পার সাথে একটা ছবি তুলতো তাহলে তার এই দুরবস্থা হতো না। এরপরে পুষ্পা এমএলএ সিতাপ্পা যখন মিনিস্টার সিতাপ্পা হয়ে গেছে তখন তাকে বাড়ি নিয়ে যায় এবং তার সাথে ছবি তোলে এবং সেই ছবি তার নিজের দেয়ালে টাঙিয়ে দেয়। অর্থাৎ সে তার বইয়ের ডিমান্ড পুরো করার জন্য, একটা মিনিস্টারের সাথে একটা ছবির ডিমান্ড পুরো করার জন্য সে নিজের টাকা খাটিয়ে একজন এমএলএ কে মিনিস্টার বানিয়ে দেয় এবং মিনিস্টারকে তার পদ থেকে সরিয়ে দেয়। এরপর আমরা চলে আসছি সিনেমা থার্ড পার্টে, যেখানে আমরা দেখতে পাবো পুষ্পারাজ ভার্সেস ভমর সিং শেখাওয়াত অর্থাৎ ফাহাদ ফাসিল। আমরা ফার্স্ট পার্টেই দেখেছিলাম যে ভমর সিং শেখাওয়াতকে সিনেমার লাস্টের দিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং লাস্টের আধা ঘন্টায় যখন ভমর সিংকে ইন্ট্রোডিউস করা হয়েছিল পুষ্পা এবং ভমর সিং এর মধ্যে বেশ একটা ভালো ক্লাস চলেছিল। পুষ্পাকে ভমর সিং ইনসাল্ট করেছে, তার জন্য পুষ্পা ভমর সিং এর সমস্ত কাপড় চোপড় খুলে নিয়েছে। ফার্স্ট পার্টে আমরা এটা দেখতে পেয়েছি। সেকেন্ড পার্টে আমরা সেটারই কন্টিনিউশন দেখতে পাবো। পুষ্পার পেছনে কিন্তু ভমর সিং কন্টিনিউ লেগেই আছে।
পুষ্পার মজদুররা যেখানে কাজ করছে সেখানে ভুমর সিং গিয়ে তাদেরকে ধরছে, তাদেরকে ধরে এনে তাদেরকে মারছে, কিন্তু মেরে তাদেরকে আটকেও রাখছে। কিন্তু পুষ্পা পরে আবার ভুমর সিং এর অ্যাবসেন্সে পুলিশ স্টেশনে আসে এবং পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ কর্মীকে তাদের রিটায়ারমেন্টের সময় তারা যত টাকা পাবে প্লাস তাদের চাকরির যতদিন বাকি আছে তাদের সমস্ত মায়না একসাথে করে যে পরিমাণ টাকা হবে তার একটা রাউন্ড ফিগার দিয়ে সমস্ত পুলিশ অফিসারকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দিয়ে সবাইকে সেখান থেকে নিয়ে চলে যায়। এভাবে বিড়াল দুধের খেলা চলতে থাকবে সারা সিনেমা জুড়ে। আমরা আগেই বলেছি যে পুষ্পা একটা অর্ডার নিয়েছে 2000 মেট্রিক টন চন্দন কাঠকে বাইরের দেশে পাঠাতে হবে। তো তার জন্য তার প্রচুর পরিমাণে লোক দরকার, প্রচুর পরিমাণে ট্রাক দরকার এবং প্রচুর পরিমাণে ডিলার দরকার, ছোট ছোট ডিলার, যাদের প্রত্যেককে পুষ্পা 2000 মেট্রিক টনের অর্ডারটাকে ডিভাইড করে দিয়ে দিচ্ছে। তো এইভাবে পুষ্পা তামিলনাড়ু স্টেটের বিভিন্ন জায়গা থেকে 2000 মেট্রিক টন চন্দন কাঠ কালেক্ট করার একটা প্ল্যান বানিয়ে ফেলে। ভুমর সিং খবর পেয়ে যায় যে পুষ্পা এত বড় একটা অর্ডার নিয়েছে এবং ভুমর সিং কিন্তু পুষ্পার পেছনে লেগে থাকে। তো পুষ্পা যখন এই 2000 মেট্রিক টন চন্দন কাঠ কালেক্ট করার প্রসেসের মধ্যে আছে, সে তো বিভিন্ন ডিলারের কাছ থেকে মাল নিচ্ছে। ঠিক এরকম একজন ডিলারকে ভুমর সিং একদিন ধরে নেবে এবং তাকে প্রাণের ভয় দেখিয়ে তার সমস্ত কাঠ জ্বালিয়ে দেবে এবং তাকে বলবে যে পুষ্পার সমস্ত খবরাখবর তাকে জানাতে হবে, যদি না জানানো হয় তাহলে সে তাকে মেরে দেবে। এমন একটা অবস্থায় যেখানে পুষ্পা এবং ভুমর সিং এর প্রতিদিন কিছু না কিছু নিয়ে লিগেই থাকে, তখন উপর মহল অর্থাৎ চিফ মিনিস্টার এবং মিনিস্টার তারা ডিসাইড করে যে পুষ্পা এবং ভুমর সিং এর মধ্যে একটা সমঝোতা করে দিতে হবে, না হলে স্টেটের বিজনেসটাকে ঠিকমতো রান করা যাবে না। তো মিনিস্টার সীতাপ্পা, যাকে পুষ্পাটা এমএলএ থেকে মিনিস্টার বানিয়েছে, সে ভুমর সিং এর কাছে যায় অফার নিয়ে। ভুমর সিং বলে যে আমার কোনো টাকা পয়সা চাই না, পুষ্পা আমাকে সবার সামনে সরি বলবে তাহলে আমি সবকিছু বলবো। তারপরে সে পুষ্পার কাছে যায়। পুষ্পা প্রথমে রাজি না হলেও শিবলি এবং তার দলের লোকজনের কথাতে সে রাজি হয়ে যায়, কারণ তারা সবাই তাকে বোঝায় যে ভুমর সিং এর সাথে একটা সমঝোতা করে নিলে বিজনেসটাকে ঠিকমতো রান করানো যাবে। তারপরে একটা পার্টির অ্যারেঞ্জ করা হয়, সেখানে ভুমর সিং একেবারে রেডি হয়ে চলে আসে রেকর্ডার নিয়ে, যে সে পুষ্পা সরি বলবে সে সেটা রেকর্ড করে নেবে। পুষ্পা সেখানে আসে, সে তো সজ্ঞানে তাকে সরি বলতে পারবে না, সেই জন্য সে গলা পর্যন্ত মদ খেয়ে রাখে। তারপরে সে সেখানে এসে সরি বলে এবং ভুমর সিং সেটাকে রেকর্ড করে নেয় এবং রেকর্ড করে সেটাকে বারবার শোনাতে থাকে। কিন্তু পুষ্পা যখন ওই পার্টি থেকে বেরিয়ে আসে তখন পুষ্পা নিজের কাছে নিজেকে ছোট মনে হয়, আবার সেই পার্টিতে এসে ফিরে যায় এবং ভুমর সিংকে ধাক্কা দিয়ে সুইমিং পুলের মধ্যে ফেলে সেই সুইমিং পুলের মধ্যে 1 নাম্বার করে দেয়। ভুমর সিং এতে আরো বেশি ইনসাল্ট হয়, একে অন্যের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ভুমর সিং তাকে চ্যালেঞ্জ করে, আমি তো বিজনেস করতে দেবো না। পুষ্পা ভুমর সিংকে দিন তারিখ বলে দেয়, পুষ্পা বলে দেয় এই দিনে আমি আমার সমস্ত মালকে তামিলনাড়ু থেকে বের করে চেন্নাইতে নিয়ে যাবো। একে অন্যকে ওপেন চ্যালেঞ্জ করে তারা। এরপরে পুষ্পার লোকজন যেদিন সমস্ত কাঠ নিয়ে গাড়িতে করে রওনা দেয়, ভুমর সিং স্টেটের সমস্ত জায়গায় নাকাবন্দি করে দেয়, সমস্ত জায়গায় সেটা পাহারা বসে নেয়, কিন্তু সে কোথাও পুষ্পার কোনো গাড়ি কিংবা কোনো চন্দন কাঠের প্রতিশ্রুতি পায়। একটা সময় সে বুঝতে পারে যে পুষ্পা তার সমস্ত মালপত্র সড়ক পথে নিয়ে যাচ্ছে না, অ্যাকচুয়ালি সেই সময় নদীতে জল কম ছিল, সেই জন্য সে সমস্ত ট্রাক সে নদী পথে নিয়ে যাচ্ছে। যেহেতু জল কম সেহেতু সমস্ত ট্রাক আরামসে সেই পথে চলে যাচ্ছে। ভুমর সিং এটা বুঝতে পারার পরে সে তার একটা পুলিশ বাহিনী ট্র্যাকের পেছনে পাঠায়, কিন্তু জলের গভীরতা যতটা ট্র্যাক সহ্য করতে পারে ততটা তো পুলিশের গাড়ি সহ্য করতে পারবে না। তো ট্রাক আরামসে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু পুলিশের গাড়ি বেরোতে পারে না। এরপরে গাড়িগুলো যখন আবার সড়ক পথে উঠে আসে তখন ভুমর সিং সমস্ত গাড়িকে আটকে ফেলে এবং গাড়ির সমস্ত মাল সে সিজ করে নেয়, সমস্ত মাল ভুমর সিং এর হাতে ধরা পড়ে। পরে তো ভুমর সিং খুবই আনন্দিত হয়, সে পুষ্পার সমস্ত মাল সে ধরে নিয়েছে। আর পুষ্পা তাকে চ্যালেঞ্জ করে দিল যে ভুমর সিং যদি একটা মালও ধরতে পারে, কাঠের একটা টুকরোও ধরতে পারে, তাহলে পুষ্পা তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আবার মজদুর হয়ে যাবে। তো ভুমর সিং প্রেস কনফারেন্সের আয়োজন করে, সমস্ত রিপোর্টার আসে। রিপোর্টারদের কাছে যখন ভুমর সিং ব্রিফ করতে যাবে ব্যাপারটা, তখন গোডাউনে মাল চেক করে দেখা যায় যে চন্দন কাঠ বলে তারা যে কনসাইনমেন্ট ধরেছে সেটা অ্যাকচুয়ালি চন্দন কাঠ না। সেটা বাইরে থেকে দেখতে চন্দন কাঠের মতো হলে ভিতরটা দেখে বোঝা যাচ্ছে যে সেটা চন্দন কাঠ না। সেটা তারা এসে ভুমর সিংকে বলে, ভুমর সিং সাংবাদিকদের কিছু না বলে সেখান থেকে আবার চলে যায়। তখন সে বুঝতে পারে না যে পুষ্পা কোন পথে মাল তামিলনাড়ুর বাইরে নিয়ে চলে গেল। তারপরে ভুমর সিং এবং পুষ্পার মধ্যে দুজনের মধ্যে কোড ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলা হয়, পুষ্পা উপরে রাস্তায় আর ভুমর সিং নিচে পুলিশ স্টেশনে। এরপরে পুষ্পা ভুমর সিং এর কাছে একটা গরুর গাড়ি পাঠায়, যে গরুর গাড়িটা নতুন কাঠ দিয়ে তৈরি করা ছিল। সেই গরুর গাড়ি দেখে ভুমর সিং বুঝতে পারে যে পুষ্পা সমস্ত চন্দন কাঠকে গরুর গাড়ির আকারে বানিয়ে স্টেটের বাইরে পাচার করে দিয়েছে। পুষ্পার কাছে হেরে যাওয়ার পরে ভুমর সিং বলে যে তুমি সব কাঠ পাচার করে দিলেও একটা গরুর গাড়ি তো আমার হাতে এসে পড়েছে, আর তুমি আমাকে বলেছিলে যে এক টুকরো কাঠও যদি আমার হাতে পড়ে তাহলে তুমি আবার মজদুর হয়ে যাবে। তো ভুমর সিং সেই আনন্দে যখন লাফাতে থাকে, গরুর গাড়ির নিচে লাগানো ছিল একটা বোম এবং সেই বোম ব্লাস্ট করে গরুর গাড়িটা পুরো উড়ে যায়। হ্যাঁ, ভুমর সিং চন্দন কাঠের একটা টুকরো ধরতে পারলো না। এরপরে আমরা দেখতে পাই ওই চন্দন কাঠ সমুদ্র পথে পৌঁছে যায় শ্রীলঙ্কাতে। ভুমর সিং অবশ্য খবর পায় যে চন্দন কাঠ সমুদ্র পথে পার হচ্ছে, তো সে সেখানে ছাপা মারার পরেও কিছু খুঁজে পায় না। পুষ্পা নিজের বুদ্ধি দিয়ে সমুদ্রের নিচ দিয়ে সমস্ত চন্দন কাঠে তৈরি গরুর গাড়িকে পার করে নিয়ে যায় শ্রীলঙ্কাতে, অর্থাৎ চন্দন কাঠ পৌঁছে যাবে শ্রীলঙ্কাতে। তো সিনেমার কাহিনী মোটামুটি এখানেই শেষ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ভুমর সিং যে সমস্ত কাঠকে বাজেয়াপ্ত করেছিল চন্দন কাঠ ভেবে, সমস্ত কাঠের মাঝখানে দাঁড়িয়ে থেকে সমস্ত কাঠটা চারপাশ থেকে জ্বালিয়ে দেয়। আপাত দৃষ্টিতে এটা মনে হবে যে কাঠগুলোর সাথে ভুমর সিং হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু এই সিনেমাতে কিন্তু ভুমর সিং এর ডেড বডি দেখানো হবে না। অর্থাৎ ভুমর সিং যদি ভবিষ্যতে ফিরে আসে তাহলে সেটা দেখে কিন্তু আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, পুষ্পার ভাতিজিকে যে ছেলে কিডন্যাপ করেছিল সে অ্যাকচুয়ালি ছিল মন্ত্রীর ভাইয়ের ছেলে, আর সেই মন্ত্রী কিন্তু কোনো ছোটখাটো মন্ত্রী ছিল না, সেই মন্ত্রী ছিল স্টেটের চিফ মিনিস্টার রেড্ডি, প্রতাপ রেড্ডি।
তো তার ভাই এবং ভাইয়ের ছেলের মৃত্যুর কারণে প্রতাপ রেড্ডি পুষ্পার পুরো ফ্যামিলিকে শেষ করে দিতে চায় এবং সে তখন অপেক্ষা করতে থাকে কোনো তৃতীয় কোনো শক্তি। সে যখন তার ভাই এবং ভাইয়ের ছেলে শ্রাদ্ধ কার্য করছিল, সেখানে একটা ফুলের তোড়া আসে এবং সেই ফুলের তোড়ার মধ্যে একটা সিম্বল থাকে। তখন সে একটা কথাই বলে যে যার আসার কথা ছিল সে এলো না কেন। আমি তো মোটামুটি ভেবেছিলাম সে হয়তো পুষ্পার কথা ভাবছে, কিন্তু পরে বোঝা যায় যে না, সে কোনো পুষ্পার কথা বলছে না, সে তাদের থেকেও বড় কোনো শক্তির কথা বলছে। তবে সিনেমার প্রথমে যে দৃশ্যটা দেখানো হয়েছিল যে পুষ্পা জাপানে নিয়ে গেছে তার কনসাইনমেন্ট, সেখানে গিয়ে মারপিট করলো এবং গুলি খেয়ে এসে সমুদ্রে পড়ে গেল, তার কোনো রেফারেন্স কিন্তু পরবর্তীতে আমরা পুরো মুভিটার মধ্যে দেখতে পাবো। তারপরে চন্দনকার শ্রীলঙ্কা থেকে জাপানে আসবে, আর ডিরেক্টর খুব পরিষ্কারভাবে একটা হিন্টস দিয়ে দিয়েছে যে এর থার্ড পার্ট আসবে এবং থার্ড পার্টের নাম কি হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। থার্ড পার্টের নাম সম্ভবত হবে পুষ্পা দ্য ভ্যাম্পায়ার। হয়তো আমরা এই সম্প্রশ্নের উত্তর পাবো পুষ্পার ফ্যামিলির পরবর্তীতে কি হলো, পুষ্পাতে ভাতিজির বিয়েতে গেছিল, সেখানে একটা বোম ব্লাস্ট হয়েছিল, বোম ব্লাস্টে কে মরলো, কে বাঁচলো এবং কিভাবে পুষ্পা শ্রীলঙ্কা থেকে জাপান পর্যন্ত তার কনসাইনমেন্ট দিয়ে গেল। ওকে বন্ধুরা, তো সিনেমার গল্প মোটামুটি এরকম। মোটামুটি আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে 3.5 ঘন্টা সিনেমার এই গল্পটাকে পরিষ্কারভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সিনেমাটা কিন্তু অবশ্যই হলে গিয়ে দেখার মতো। তো চলো এবার আমরা আলোচনা করি সিনেমাটাতে কার কিরকম পারফরমেন্স হয়েছে। সিনেমার প্রথমে আমি বলবো সিনেমার ডিরেক্টরের কথা। সিনেমার ডিরেক্টর সুকুমার, তার যতগুলো সিনেমা সে তৈরি করেছে সবগুলো সিনেমা মোটামুটি হিট। আর সে পুষ্পা 1 যে স্টাইলে তৈরি করেছে, পুষ্পা 2 সেম স্টাইলে তৈরি হয়েছে। পুষ্পা 1 এর যে বিষয়বস্তু ছিল চন্দনকার এবং তার চোরাচালান, পুষ্পা 2 এর সেম বিষয়বস্তু। ডিরেক্টর হিসাবে সুকুমারকে পুরো নাম্বারই দিতে হবে যে এরকম একটা টপিককে বেছে নিয়েছে এবং 3 বছর আগে পুষ্পা 1 রিলিজ হওয়ার পরে যে ক্রেজটা ছিল পাবলিকের মধ্যে, সেই ক্রেজটা সে পুষ্পা 2 এর মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফুলফিল করেছে। যত দর্শক পুষ্পা 2 এর জন্য ওয়েট করছিল তারা আমার মনে হয় না কেউই আশাহত হয়েছে, সবারই মোটামুটি পুষ্পা 2 দেখে ভালো লাগে। এরপরে আমি আসবো সিনেমার অভিনেতাদের কথা। সিনেমার অভিনেতাদের কথা যদি বলতে হয় তো সবার আগে আমি বলবো আল্লু অর্জুনের কথা। পুষ্পা 1 করে আল্লু অর্জুন ফাটিয়ে দিয়েছিল, সে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইন করে গেছে। পুষ্পা 2 তে সে আরো ভালো অভিনয় করছে, বিশেষ করে পুষ্পা 2 তে তার ইমোশনের পার্টটা অনেকটা জুড়ে রয়েছে এবং সেই পার্টটা সে খুব ভালোভাবে করেছে এবং সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। আমার ধারণা এই সিনেমাটাতে আল্লু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাক বা না পাক, ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন নিশ্চয়ই পাবে। আল্লু অর্জুন ছাড়া বাদ বাকি যারা আছে সবাই কিন্তু তাদের নিজেদের ক্যারেক্টারকে ভালোভাবেই করেছে। তবে আমি বিশেষ করে আলাদা করে বলবো একজনের কথা, আর সে হচ্ছে ভমর সিং শেখাও অর্থাৎ ফাহাদ ফাসিলের কথা। ফাহাদ ফাসিলকে যে চরিত্রে যতটুকু অভিনয় করতে দেওয়া হয় সে খুব ভালোভাবে পারফর্ম করেছে। কিন্তু আমার মাথায় একটা জিনিস আসে না যে ফাহাদ ফাসিলের মতো একজন অভিনেতা যাকে সিনেমা হিট করার জন্য বিশাল বড় ক্যানভাস, বিশাল বড় নাচ গান কোনো কিছুরই দরকার হয় না, শুধুমাত্র নিজের অভিনয় দিয়ে সে সিনেমাকে হিট সুপারহিট করে ফেলে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। সে তামিল কিংবা তেলেগু সিনেমাতে এসে কেন ভিলেনের পার্ট করছে এবং কেন এরকম একটা নায়কের তুলনায় এত ছোট একটা চরিত্রে সে অভিনয় করছে। এখানে যদি নায়কের সমগোত্রীয় কোনো ভিলেনের ক্যারেক্টার হতো তাও ঠিক ছিল। এখানে পুষ্পারাজের ক্যারেক্টারটা যদি 80% জুড়ে থাকে, সেখানে ভমর সিং শেখাওয়াতের ক্যারেক্টারটা 10 to 15% জুড়েই আছে সিনেমাটা। পুষ্পা 2 সিনেমাটাতে কিন্তু আমার মোটামুটি সব ডিপার্টমেন্টই ভালো লেগেছে, একমাত্র গান ছাড়া। অভিনয়, অ্যাকশন, এর পরে পুষ্পা 2 সিনেমা দৌড়লো সব থেকে বেশি। অ্যানিমেল সিনেমাটা দেখতে গেলে কিন্তু আমাদের অনেক জায়গায় বোর ফিল হচ্ছে, কিন্তু পুষ্পা 2 সিনেমাটা দেখতে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কিন্তু একদমই বোর ফিল হবে না। আমি অবশ্যই রেফার করবো সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তবে সিনেমাটার বিষয়ে আমার একটা নেগেটিভ পয়েন্ট বলার আছে। অ্যাকচুয়ালি সিনেমা যখন আমরা দেখতে পাই, সিনেমাটা তো অ্যাকচুয়ালি আমাদের জীবনের প্রতীক। সিনেমা দেখে সিনেমার যে হিরো, তার যে ভক্তরা, তারা তার থেকে কিছুটা শেখে, তারা সিনেমার হিরোর মতো হতে চায়। কিন্তু পুষ্পা এবং পুষ্পা 2 তে একটা হিরোকে হিরো হিসেবে যতটা না দেখানো হয়েছে, তার থেকে কিন্তু তাকে বেশি দেখানো হয়েছে অ্যান্টি হিরো হিসাবে। কারণ সে যা কাজকর্ম করছে সবকিছু ইলিগাল কাজকর্ম এবং তার মধ্যে ভালো কিছু গুণ খুব একটা দেখা যাচ্ছে না। আগে আমরা সিনেমা যখন দেখতাম, সিনেমাতে আমরা দেখতাম ভালো এবং খারাপের লড়াই। এখন সিনেমায় আমরা যেটা দেখতে পাচ্ছি খারাপ এবং খারাপের লড়াই, এবং খারাপের লড়াইয়ে কে বেশি ক্ষমতাশালী সে জিতে যাচ্ছে। এই জিনিসটা আমি জানি না সমাজের উপর কতটা এফেক্ট করবে, ইয়ং জেনারেশনের উপর কতটা এফেক্ট করবে, সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এটা আমার নেহাতি ব্যক্তিগত মতামত, এটার সাথে যে সবাইকে একমত হতে হবে তার কিন্তু কোনো মানে। তো আজকের মতো এখানে শেষ করছি। অনেকদিন পর আপনাদের জন্য এক্সপ্লেনেশন করলাম, মুভি রিভিউ করলাম। আশা করি আমার রিভিউ আপনাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে তবে দেরি না করে দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।